বিষয়গুলো সবটাই রয়েছে। তবে এই মুহূর্তে প্রেস কর্নারে আমি যেমন আপনাদের সঙ্গে রয়েছি, স্টুডিও থেকে মিনি আর কোয়েলও রয়েছে এবং জ্যোতির্ময় আর শ্রাবন্তীও আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়ের কাছে আমি যাব, তার আগে শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, এই যে বলা হলো যে যারা যারা যা যা বলবেন হলফনামা দিয়ে সবটা শীর্ষ আদালতকে জানাতে হবে, মানে মেডিকেল দুর্নীতির যাবতীয় মামলার যাবতীয় বিষয় শুনবে দেশের শীর্ষ আদালত। আজ কি হলো বিস্তারিত জানাও। দেখো, প্রথম দিনই একটা ইঙ্গিত পাওয়া গেছিল যে এই মুহূর্তে বিচারপতিদের বিরুদ্ধে যেহেতু এরকম একটা হঠাৎ করেই মামলা, হঠাৎ করেই সাংবিধানিক 5 জন বিচারপতির বেঞ্চ বসেছে, মনে করা হচ্ছিল যে যে অভিযোগ উঠেছে সেগুলি অত্যন্ত বিস্ফোরক অভিযোগ। সম্ভবত বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত কোথাও গিয়ে একটা বার্তা দিতে পারে। প্রথম দিনই বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছিলেন আগে এই মামলার ভবিষ্যৎ, এবং সেক্ষেত্রে তারা প্রথমত যেরকমভাবে মামলাটির সিবিআই এর তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন, আজকে শুরুতেই বিচারপতি এসে জানিয়ে দিয়েছেন এরপর থেকে এই মামলাটি মেডিকেলের যে নিয়োগ দুর্নীতির মামলা সেটা আর কলকাতা হাইকোর্টে থাকছে না, ট্রান্সফার হয়ে যাচ্ছে শীর্ষ আদালতে। এবং আজকেরও আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বল কথা বলছিলেন। তিনি বললেন যে এই বিচারপতির নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন এবং তিনি বলেন যে বাদবাকি মামলা, একাধিক মামলা তার এজলাসে পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে কি হবে। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের উপরেই সেই বিষয়টি ছেড়ে দেন বিচারপতিরা এবং এই প্রসঙ্গে আপাতত কোনো কথা বলতে চাননি তারা। আপাতত 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং এই 3 সপ্তাহের মধ্যে এই মামলা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেবে আদালত। তবে এখনো পর্যন্ত এই বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা বা তাদের হয়ে কিছু শীর্ষ আদালত নির্দেশ দেয় কিনা, এই বিষয়টি 3 সপ্তাহ পরে আরও বেশি স্পষ্ট হবে বলছিলাম। একদমই শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো। এদিকে আজকের শুনানিতে নাম না করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ টানেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। শীর্ষ আদালতে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন সিঙ্গল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক, না হলে আবার একই ঘটনা ঘটবে। সিঙ্গল বেঞ্চের বিচারপতি সভায় যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, আজকের সওয়াল জবাবে জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে কি উঠে? দেখো, শনিবারও আমরা দেখেছিলাম যে কপিল সিব্বল রাজ্য সরকারের তরফে বারবার ধরে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা, অর্থাৎ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বারবার ধরে তিনি প্রশ্ন তুলছিলেন। একইভাবে সমান্তরালভাবে আমরা দেখি যে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি ডিভিশন বেঞ্চ, অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি সেনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন যে তিনি নিয়ম বহির্ভূতভাবে মামলার শুনানি করেছেন। আজকেও কিন্তু কার্যত সেই বিষয়টাই জারি থাকলো। আমরা দেখলাম যে কপিল সিব্বল তিনি খুব স্পষ্টভাবে বললেন এক্ষেত্রে যে সিঙ্গেল বেঞ্চে এ ধরনের মামলার শুনানি চলছেই এবং সেটা যদি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতেও এটা চলতে থাকবে, ফলত সেক্ষেত্রে কি করা যায়। কিন্তু প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলে দেন যে আমাদের মাথায় রাখতে হবে আমরা একজন হাইকোর্টের বিচারপতির বিষয় নিয়ে কথা বলছি, ফলত সেই বিষয়টা নিয়ে যখন ডিল করা হবে তখন এমন কোনো বক্তব্য রাখা উচিত নয় যেটা আক্রমণাত্মক মনে হয়, কারণ এটার সঙ্গে হাইকোর্টের মর্যাদা সম্পূর্ণভাবে জড়িত, ফলত এক্ষেত্রে সাবধান থাকতে হবে। একই সঙ্গে কপিল সিব্বল উল্লেখ করেন যে তিনি বিভিন্ন রাজনৈতিক র্যালিতে যাচ্ছেন। একই অভিযোগ করেন অভিষেক মনু সিংভি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আদালতে এবং গত দিনও তিনি তার রিট পিটিশনের কথা উল্লেখ করেছিলেন এবং সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকেও তিনি বলেন যে এর আগে একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্যকলাপ সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তিনি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন, সেই বিষয় নিয়ে সমস্যা হয়েছে, সুপ্রিম কোর্টকে সেক্ষেত্রে ইন্টারফেয়ার করতে হয়েছে এবং সেই মামলা তার বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি একাধিক মামলায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এখনো বিভিন্ন প্রমাণ রয়েছে যে তিনি রাজনৈতিক র্যালিতে যাচ্ছেন এবং সেই সংক্রান্ত ফটোগ্রাফও রয়েছে। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো হাইকোর্টে কোন মামলা কোন বেঞ্চে যাবে, কে কোন মামলা শুনবে, সেই প্রত্যেকটা বিষয় ঠিক করা হাইকোর্টের প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত। সেই এখতিয়ারে হস্তক্ষেপ করতে চায় না সুপ্রিম কোর্ট, ফলত এক্ষেত্রে যেন বিষয়গুলি মাথায় রাখা হয়, অর্থাৎ একটা স্পষ্ট আউটলাইন কিন্তু আজকে করে দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রত্যেকটা যা যা অভিযোগ উঠছে সেই বিষয়গুলি নিয়ে পরবর্তী ক্ষেত্রে শুনানি হবে, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেবে না। অর্থাৎ যে কথা আমরা প্রথম থেকে বলছিলাম যে দুটি বিষয় এক্ষেত্রে বিচার্য, এক জুডিশিয়াল সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছে, ডিভিশন বেঞ্চের অর্ডার সিঙ্গেল বেঞ্চ মানব না বলে প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে এবং ডিভিশন বেঞ্চের কোথায় গাফিলতি, অর্ডার মেমো ছাড়া বা অ্যাপিল মেমো ছাড়া হিয়ারিং হয়েছে, এই ধরনের একাধিক জুডিশিয়াল সিস্টেম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং
সংঘাত তৈরি হয়েছে। দ্বিতীয়ত, একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিরুদ্ধে যেভাবে আক্রমণ করছেন সেটা জুডিশিয়াল ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই দুটি বিষয় কিন্তু এক্ষেত্রে বিচার্য হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, SC/ST ছাত্রদের হয়ে সিনিয়র আইনজীবী KTS তুলসী আজ উপস্থিত ছিলেন। তিনি বলেন 50টির বেশি ভুয়ো জাতিগত শংসাপত্র উদ্ধার হয়েছে। তার প্রেক্ষিতে কপিল সিব্বাল জানান যে এই সংক্রান্ত 4টি FIR দায়ের হয়েছে, ইতিমধ্যেই 14টি শংসাপত্র বাতিল করা হয়েছে, কিন্তু অভিযোগ করা হয় যে এই ভুয়ো শংসাপত্র দিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্দেশ দেন যে এই যে ভুয়ো শংসাপত্র সেটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে পুরো সিস্টেমে সেই সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে হবে। প্রশাসন এখনো পর্যন্ত এ বিষয়ে কি পদক্ষেপ করেছে, প্রশাসনের নজরে কি এসেছে, সেই সংক্রান্ত বিস্তারিত যাবতীয় বিষয় উল্লেখ করে একটি হলফনামা জমা দিতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে যাবতীয় হলফনামা জমা দেওয়ার কাজ শেষ করতে হবে এবং তারপরে এই বিষয়ে শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, সঙ্গে থাকো আমাদের। আর সুকান্ত মজুমদার তিনি কি বলছেন তার বক্তব্য শোনায়। মেডিকেল সায়েন্সের অ্যাডমিশন মানুষের জীবনের সাথে, জীবনের সুরক্ষার সাথে, স্বাস্থ্যের সাথে জড়িত। যদি সেখানে কোনো দুর্নীতি হয় তাহলে তা কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার শামিল। অতএব সুপ্রিম কোর্টের কাছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অন্ততপক্ষে এইটুকু আশা থাকবে যে সুপ্রিম কোর্ট এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সরজমিনে তদন্ত করে এর পেছনে কারা আছে, পয়সা কোথায় যাচ্ছে, কে কোথায় পয়সা খাচ্ছে, খেয়ে অযোগ্যদের চান্স পাইয়ে দিয়েছে কিনা মেডিকেলে, সেই সমস্ত বিষয়ে তদন্ত হয়ে সামনে আসা উচিত। তার জন্য এবং দ্রুত হওয়া উচিত, সেটাও খুব প্রয়োজনীয়। তার জন্য সুপ্রিম কোর্টের যা যা করা উচিত আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সেটা করবে। এবারে চোখ রাখি শেখ শাহজাহানের খবরে। কারণ শেখ শাহজাহানের আজকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা, ইডির দেওয়া যে সময়সীমা সেটা আজকে শেষ হচ্ছে। সকাল 11টা নাগাদ তার হাজিরা দেওয়ার কথা ছিল, এখন 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, ঘড়িতে এখন সময় 12টা 8, মানে 1 ঘন্টা 8 মিনিট পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এসে পৌঁছননি। প্রশ্ন উঠছে, আদৌ কি তিনি তার গোপন ডেরা থেকে বেরিয়ে আজকে হাজির হবেন ইডির অফিসে? এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? আর যদি আজকে তিনি না আসেন তাহলে এর পরবর্তীতে ইডি কি করবে? কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে। সুপ্রিয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুপ্রিয়, একদমই দেখো, তুমি যেমনটা বলছিলে যে আজকে কিন্তু সকাল 11টার মধ্যে এই সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর রয়েছে সেখানে এসে শেখ শাহজাহান তাকে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং গত 24শে জানুয়ারি সেই সংক্রান্ত যে নোটিশ তার বাড়িতে কিন্তু একেবারে সাটিয়ে দিয়ে আসা হয়েছিল, কারণ সেদিন নোটিশ নেওয়ার মতন কেউ ছিলেন না বা কাউকে পাওয়া যায়নি, সেই কারণে তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়। কিন্তু আজকে ইতিমধ্যেই 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত ফিজিক্যালি কিন্তু শেখ শাহজাহানের কোনো উপস্থিতি এখানে আমরা দেখতে পাইনি। অর্থাৎ সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে শেখ শাহজাহান তিনি যে হাজিরা দিচ্ছেন না। কিন্তু তার পরবর্তীতে কি, অর্থাৎ ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় যাদেরকে ডাকা হয় বিভিন্ন মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য, যখন তারা সেই ব্যক্তি অনুপস্থিত থাকেন তার হয়ে কিন্তু কোনো আইনজীবী তিনি এসে তদন্তকারীদের সঙ্গে দেখা করেন, বা এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো অ্যাডভোকেট বা আইনজীবীর উপস্থিতিও আমরা দেখতে পাইনি, বা ইডির তরফ থেকেও কিন্তু অফিসিয়ালি এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি যে শেখ শাহজাহান তিনি না আসলেও তার হয়ে কোনো আইনজীবী এসে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, বা তিনি আসছেন না সেই বিষয়টা জানানো হয়েছে কিনা, বা না আসলে পরবর্তীতে তিনি কবে আসবেন বা তার তরফ থেকে কোনো রকমভাবে সময় চাওয়া হচ্ছে কিনা, এ ধরনের কোনো কমিউনিকেশন এখনো পর্যন্ত ইডির সঙ্গে হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু আমরা ইডি তরফ থেকে জানতে পারিনি। তবে এখানে আরও একটা অপশন থাকছে, সেটা হচ্ছে আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি অনেক সময় কোনো ব্যক্তিকে ডাকা হলে তিনি ফিজিক্যালি না এলে, আইনজীবী না পাঠালে ইমেল মারফত, থ্রু ইমেল মারফত তিনি কিন্তু যোগাযোগ করেন বা তার যে বিষয়টা, তার যে বক্তব্য রয়েছে সেটা তিনি জানান। কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু ইডির সঙ্গে কোনো রকম কোনো কমিউনিকেশন হয়েছে বলে আমরা কিন্তু ইডির তরফ থেকে জানতে পারছি না। সুপ্রিয় আর কোয়েল এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিল, মানে সন্দেশখালীর বাঘ এখনো পর্যন্ত তার দেখা পাওয়া যায়নি এবং তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো খবরও আসেনি। 12টা বেজে গিয়েছে, তিনি আসছেন কিনা, হাজিরা দিচ্ছেন কিনা এখনো স্পষ্ট নয়। এদিকে আরো একটা এক্সক্লুসিভ তথ্য, এই মুহূর্তে এই শেখ শাহজাহানের 2টো ফোন নাম্বার, তার কল ডিটেলস ইডি পেয়েছে। আমাদের এক্সক্লুসিভ খবর, আমাদের প্রতিনিধি সুজয় পাল সেটা জানতে পেরেছেন এবং যেটা জানা যাচ্ছে যে 5 তারিখে মানে 5ই জানুয়ারি যখন সন্দেশখালীর ওই ঘটনা ঘটছে, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটবে তার ঠিক আগে 3 মিনিট ফোন বিজি ছিল। 28 বার কল করেছিলেন শেখ শাহজাহান। কাকে কল করেছিলেন আরো ডিটেলে জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, তোমার এই এক্সক্লুসিভ তথ্য কি জানতে পারছি আমরা?
দেখো, গত 5ই জানুয়ারির ইডি অফিসারদের হামলার মুহূর্তে যে 3 মিনিটের কথোপকথন এবং যে 3 মিনিটে 28 বার শাহজাহান বিভিন্ন জায়গায় ফোন করেছেন, সেই 3 মিনিটের কল ডিটেলস এবং সেই দিনকার বিভিন্ন সময়ের কল ডিটেলস ইডি ইতিমধ্যে সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে। কেন সংগ্রহ করেছে? তদন্তকারীদের বক্তব্য যে এই হামলার পিছনে একটা ছক কাজ করেছে। শাহজাহান তার অনুগামীদেরকে ফোন করে লোক জড়ো করেছে এবং তারা হামলা চালিয়েছে এবং যার গোটাটাই মাস্টার মাইন্ড এই শাহজাহান। তাই কাদের সঙ্গে শাহজাহান কথা বলেছে, অর্থাৎ শাহজাহানের অনুগামী কারা, যাদের সঙ্গে তার সেই 3 মিনিটে কথা হয়েছে এবং পরবর্তীতেও তার কার সঙ্গে কথা হয়েছে সেটা জানতেই কিন্তু তদন্তকারীরা এই সিডিআর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তার কারণ এই সিডিআর অনুযায়ী বা কল ডেটা রেকর্ড অনুযায়ী যদি অনুগামীদেরকে তারা নাম জানতে পারেন, পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু এটা জানা সম্ভব হবে যে শাহজাহান ঠিক কী নির্দেশ দিয়েছিলেন এবং শাহজাহান কোথায় থাকতে পারে তারও একটা সম্ভাব্য জায়গা বা ধারণা তৈরি করতে পারে। সেই কারণে এই সিডিআরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই যারা মোবাইল অপারেটর তাদের কাছ থেকে সিডিআই চাওয়া হয়েছে। সেই সিডিআর এলেই কিন্তু গোটা বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে যে শেখ শাহজাহান সেই 3 মিনিটে তার 2টি মোবাইল থেকে কি করেছেন এবং কোনো প্রভাবশালীকে ফোন করেছেন কিনা সেটাও সামনে চলে আসবে। এই গোটা বিষয়টাতে সুজয় শেখ শাহজাহানের চাপ আরো বাড়লো তো বটেই। নজর থাকবে, আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে, শুনুন কি বলছেন। এ তো দেশ বিরোধী শক্তি, এরা আবার দেশের আইনের সামনে, দেশের সংস্থার সামনে, তো এরা তো মাথা নোয়াবে না। এদের কান ধরে তুলে আনতে হবে। নেংটি ইঁদুরদেরকে কীভাবে মারা হয় সেভাবে নিয়ে আসতে হবে, ধরে খাঁচায় বন্দি করে। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাই, গতকালই বিহারে সরকার বদলেছে এবং নীতিশ কুমার তিনি 1.5 বছরের তার যে জেডিইউর সঙ্গে কংগ্রেস 19টা দলের হাত ছেড়ে তিনি এনডিএ শিবিরে যোগ দিয়েছেন। আর এই সরকার বদলের ঠিক পরের দিনই সামন পাঠিয়েছে ইডি লালু প্রসাদ যাদবকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ আরজেডি প্রধান, তাকে আজ হাজির হতে সামন পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। তিনি হাজির হয়েছেন। শুধু তাই নয়, আরো বিপাকে পড়েছেন হেমন্ত সোরেন, কারণ ঝাড়খণ্ডের এই মুখ্যমন্ত্রী তার বাড়িতেও ইডি পৌঁছে গেছে। কথা বলবো জ্যোতির্ময় আমাদের প্রতিনিধির সঙ্গে। জ্যোতির্ময়, বিরোধীরা বারবারই অভিযোগ করে আসে যে ইডি, সিবিআই এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে বিজেপি। বিরোধীদের এই অভিযোগটাই কি আরো পোক্ত হলো? দেখো, গতকালের ঘটনার পর অর্থাৎ নীতিশ কুমার, যিনি কার্যত এই ইন্ডিয়া জোটের একেবারে প্রধান রূপকার হিসেবে যিনি সামনে এসেছেন, যার বাসভবন থেকে এই বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার প্রথম পদক্ষেপটা পাটনায় শুরু হয়েছিল এবং যিনি প্রথম পাটনায় যে সামিট অর্থাৎ বিরোধী দলগুলোর এক মঞ্চে আসা, নেতৃত্বর এক মঞ্চে আসা, সেই কাজটা করেছিলেন, তিনি যখন এনডিএ শিবিরে যোগ দেন তারপর থেকেই কিন্তু ইন্ডিয়া জোটের অস্তিত্ব, ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। আর এর পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নটা আসছে তা হচ্ছে অন্যান্য যে শরিক দলগুলি অর্থাৎ কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি, তাদের এই প্রতিকূল পরিস্থিতিতে কনফিডেন্ট থাকাটাই সবথেকে বড় দায়। আর সেই কনফিডেন্সের জায়গাতেই কার্যত বারবার ধরে ধাক্কা লাগছে এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ। আজ সকালে হেমন্ত সোরেন তিনি দিল্লিতে ছিলেন, তার দিল্লির বাসভবনে হঠাৎ করে ইডি পৌঁছে যায় এবং তার বাড়ি ঘিরে ফেলে সেখানে তার বাড়ির ভেতর তারা পৌঁছয়, তল্লাশি শুরু করে। এবং যে খবর আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দিল্লিতে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি, তা হচ্ছে যে কথা তুমি জানালে যে লালু প্রসাদ যাদবকে আবারও নতুন করে তলব করা হয়েছে। তেজস্বী যাদবের কাছে তলব গেছে এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে লালুর অন্যান্য কন্যা এবং আরও যারা রয়েছে অর্থাৎ তার পরিবারের লোকজনকেও সামন করা হচ্ছে। ঠিক এই জায়গাতেই বিরোধী দলগুলির অভিযোগ যে একদিক থেকে দল ভাঙানো, দ্বিতীয়ত ক্রমশ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তাদেরকে আরও বেশি করে দুর্বল করে দেওয়া, সাংগঠনিকভাবে তাদের দুর্বল করা এবং মনোবল ভেঙে দেওয়া, এটাই মূলত লক্ষ্য বা স্ট্র্যাটেজি হিসেবে বোঝাই যাচ্ছে গোটা বিষয়টা ঠিক কি হচ্ছে এবং রাজনৈতিক মহলের ব্যাখ্যা কি তুমি তো বলছিলেই। পাশাপাশি লালু প্রসাদ যাদবের কন্যা নিশা ভারতী, তারও প্রতিক্রিয়া এসছে আমাদের কাছে, শুনবো কি বলছেন এই পরিপ্রেক্ষিতে তিনি। उनको लगता है, जब उनको लगता है कि अब बस भेज दो उनके परिवार को, लालू जी को उनको भेज दो समन, तो वो भेज देते हैं। और सिर्फ हमारा ही परिवार नहीं, अब तो आप देश में देख रहे होंगे जितने भी उनको लगता है कि ये विपक्ष में है, जो उनके साथ आ नहीं रहे हैं, उनको ये समन भेज दिया जाता है, उनको ये ग्रीटिंग कार्ड भेज दिया जाता है। और हमारा परिवार, खासकर पे हमारा परिवार, जब भी कोई भी एजेंसी हो, चाहे वो सीबीआई हो, चाहे ईडी हो, चाहे इनकम टैक्स हो, जब भी बुलाती है हम लोग वहाँ जाते हैं और उनके प्रश्नों का पूरी तरह से सहयोग करते हैं और उनको जवाब देते हैं।
আর এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে আগুন জ্বালিয়ে অবরোধের ছবি দেখাবো আরামবাগ গড়ের ঘাট এলাকায়। সেতুর দাবিতে স্থানীয় মানুষজন তারা সমস্যায় পড়ছেন, আর সে কারণেই আগুন জ্বালিয়ে অবরোধ। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আরামবাগ গড়ের ঘাট এলাকা, সেখানে সেতুর একাংশ ভেঙে পড়ে আর সেতু মেরামত করতে হবে, কিন্তু দীর্ঘদিন পড়ে থাকার পরেও সেতু মেরামত করা হয়নি। তাই আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ এলাকার মানুষদের। ছবি দেখাচ্ছি আপনাদের। প্রেস কর্নারে আরো খবর রয়েছে, একটা ছোট ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন প্লিজ। in association with MyFair soap and face wash. কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়, ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি, স্ট্রেট কাট। আমি অনির্বাণ চৌধুরী, রাত 10টায় TV9 বাংলায়। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য। মতামত ভাবলে মতামত, প্রতিবাদ ভাবলে প্রতিবাদ, দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি। কিছু কিছু কথা না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। এবার আমরা ঘুরে দাঁড়াবোই পরের ভোটে কেল্লা ফতেহ। ঘুরতে গিয়ে তো কোমরই ভেঙে ফেললেন। এবার হাটে হাঁড়ি ভাঙবো আমি। আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। স্বাস্থ্যের নারী নক্ষত্র জানি আমি। পান থেকে চুন খসলেও টের পাই। আমি সৌরভ, খবরের ছক্কা হাঁকায়। হাসপাতালের সব খবর জানাবো আমি। TV9 বাংলা, না দেখলেই নয়। দিল্লি দিয়েছে হোমওয়ার্ক, বুথ হবে শক্তিমান। 10 মিলে বঙ্গ বিজেপি কি পাশ করতে পারবে? বিজেপির অন্দরের সব আপডেট দেব আমি অঞ্জন। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়, পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর
জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানেই 4:40 প্রতিদিন বিকেল 4টে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। কত রক্ত লাগবে আমরা দেব, বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই। রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান। নাটক ছাড়ুন। আমি রেখে থেকে কথা বলি না, আমি ঠোঁট কাটা। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন। টনসিল অপারেশন করাতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ল পরিবার। বাগুইয়াটির বেসরকারি হাসপাতালে তুলকালাম। গলা ব্যথা নিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন মীনাক্ষী সরকার। পরীক্ষা নিরীক্ষা করার পরে রবিবার দুপুরে তার অপারেশন হয়। জানানো হয় মীনাক্ষী সুস্থ আছেন, কিন্তু পরিবারের দাবি তারা যখন দেখতে যান তখন যন্ত্রণায় ছটফট করছিলেন মীনাক্ষী। রাত 10টায় তাকে আইসিইউতে শিফট করা হয়। কিছুক্ষণ বাদে পরিজনদের জানানো হয় যে মীনাক্ষী মারা গিয়েছেন। সে সময় কোনো চিকিৎসক ছিলেন না বলেই অভিযোগ পরিজনদের। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভ দেখানো শুরু হয় ঘটনাস্থলে বাগুইয়াটি থানার পুলিশ। আজকে আমার বোন মারা গেছে, কালকে আপনার বোন মারা যাবে। আমরা চাইছি ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল করে ডাক্তারকে ঘরে বসিয়ে দেওয়া হোক। আমরা এইটাই আমাদের কাছে দাবি, মিডিয়ার কাছে দাবি, যাতে সরকারের কাছে এটা পৌঁছায়, যাতে ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল হয়ে যায়, যাতে আমাদের মতন আর কারোর বোন যাতে মারা না যায় এরকম মেডিসিনের চিকিৎসার গাফিলতিতে। ট্রিটমেন্ট ঠিক হয়নি বলে আমার বোন মারা গেছে। 19 বছরের মেয়ে এরকম হাই প্রেশারের রুগীকে রেফার করতে বলেনি, কিছু করেনি, মেডিসিন চালিয়েই যাচ্ছে উনি। আমি চাইছি ওই ডাক্তারের পুরো লাইসেন্সটা ক্যান্সেল করে ডাক্তারকে বসিয়ে দেওয়া হোক ঘরে। আমার মতন এই পেশেন্ট মৃত্যুর জন্য কাকে দায়ী করছেন? আমি ডাক্তারবাবুকে লাইসেন্স, ডাক্তারবাবুকে প্লাস এই নার্সিংহোমকে দুটোকেই দায়ী করছি একসাথে। এখন থেকে টানা 1 ঘন্টা জনতাই জনার্দন, বিতর্ক ধামাচাপা, ঘুমায় জখম এক শিশু।